পৃষ্ঠা ১১৭। ৫. উপযুক্ত সময়সূচি ও রুটিন তৈরি। অসচেতন বা এলোমেলো জীবনযাপন আচরণে বিশৃঙ্খলা আনে। সুনির্দিষ্ট ঘুম, খাওয়া, পড়াশোনা, খেলার সময় ঠিক করে দিলে আচরণে নিয়ম ফিরে আসে। ৬. সামাজিক মেলামেশা ও সহানুভূতি শেখানো। অন্যান্য শিশু বা মানুষের সঙ্গে সামাজিক সম্পর্ক গড়ে তোলা, সহানুভূতি, সহনশীলতা ও দলগত কার্যকলাপে অংশ নেওয়া আচরণে ইতিবাচক পরিবর্তন আনে। ৭. পেশাদারের সাহায্য নেওয়া। যদি ব্যবহারগত সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করে, তাহলে মনোরোগ বিশেষজ্ঞ, কাউন্সেলর বা বিশেষ প্রশিক্ষিত শিক্ষকের সহায়তা নেওয়া জরুরি। ৮. সাহায্যকারী পরিবেশ সৃষ্টি করা। ব্যক্তি যখন একটি ইতিবাচক এবং সমর্থনশীল পরিবেশ অনুভব করে, তখন তার আচরণে পরিবর্তন আসে। তাই এক্ষেত্রে পরিবার বা সমাজের সমর্থন অপরিহার্য। নিরাপদ ও আরামদায়ক পরিবেশে থাকলে ব্যক্তির মানসিক শান্তি বৃদ্ধি পায়, যা তার আচরণেও প্রভাব ফেলে। ৯. আচরণগত থেরাপি। রোমান 1. কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সিবিটি। এটি একটি জনপ্রিয় থেরাপি যেখানে ব্যক্তির চিন্তাভাবনা এবং আচরণের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হয়। এটি মানসিক চাপ কমানোর জন্য কার্যকরী। রোমান 2. অবহেলা থেরাপি। শিশুদের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে নেতিবাচক আচরণগুলির জন্য পুরস্কৃত না করে ইতিবাচক আচরণকে উৎসাহিত করা হয়। ১০. নিয়মিত ব্যায়াম। শারীরিক ব্যায়াম যেমন হাঁটা, দৌড়ানো, যোগাসন ইত্যাদি মানসিক শান্তি আনার ক্ষেত্রে এবং স্ট্রেস বা মানসিক চাপ কমানোতে সাহায্য করে। এটি মস্তিষ্কে এন্ডোরফিন মুক্ত করতে সহায়তা করে, যা ইতিবাচক আচরণ তৈরিতে সহায়ক হয়। ১১. মানসিক চাপ নিয়ন্ত্রণ। মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য ধ্যান, প্রাণায়াম এবং গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনকে শান্ত রাখা যেতে পারে। সঠিক বিশ্রাম ও ঘুম এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এগুলি মানসিক চাপ কমায় এবং আচরণগত সমস্যার সমাধানে সাহায্য করে। ১২. সামাজিক সমর্থন। বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো, পরামর্শ গ্রহণ এবং তাদের সমর্থন প্রাপ্তি ব্যক্তির আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আবার কাউন্সেলিং সেশন বা সমর্থন গোষ্ঠীর থেকেও সহায়তা নেওয়া যেতে পারে। কোয়েশ্চেন নাম্বার ১৬। আক্রমণধর্মিতার কারণগুলি আলোচনা করো। আক্রমণধর্মিতার কারণসমূহ। শিক্ষার্থীরা যখন অন্য সহপাঠীদের কোনো রকম গুরুতর কারণ ব্যতীত আক্রমণ করে, মারধর করে বা তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করে, তখন শিক্ষার্থীর আচরণটি আক্রমণধর্মিতা বলে আখ্যা দেওয়া হয়। এই ধরনের আক্রমণ সাধারণত যারা অপেক্ষাকৃত দুর্বল তাদের প্রতি অধিক করা হয়। এছাড়া অন্যান্য কিছু আচরণের মধ্য দিয়েও আক্রমণধর্মিতা প্রকাশ পায়, যেমন কোনো কিছু ভাঙা, শিক্ষকের মুখে মুখে কথা বলা, বিভ্রান্তিমূলক প্রশ্ন করা, নিজের অক্ষমতার বিষয়ে অন্যদেরকে দোষারোপ করা,
বিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করার মধ্য দিয়েও আক্রমণধর্মিতা প্রকাশ পায়। আক্রমণধর্মিতার কারণগুলিকে দুভাগে ভাগ করা যায়, যথা রোমান 1 ব্যক্তিগত কারণ। সাধারণত শিশুর কোনো ইচ্ছা পূরণ না হলে তার মধ্যে হতাশা দেখা যায়। এই হতাশার প্রতিক্রিয়া বিভিন্নভাবে ঘটতে পারে, যার মধ্যে অন্যতম হল আক্রমণধর্মিতা। হতাশার বহিঃপ্রকাশ হিসেবে সে অন্যকে আক্রমণ করে, জিনিসপত্র ভাঙে, গুরুজনদের প্রতি অশালীন আচরণ করে ইত্যাদি। রোমান 2 বিদ্যালয় ভিত্তিক কারণ। 1 শিক্ষকের অবহেলা ও পক্ষপাত দুষ্টতা। শিক্ষকের অবহেলা এবং পক্ষপাত দুষ্ট আচরণ, শিক্ষকের জাতপাত তুলে কথা বলা ইত্যাদি কারণে শিক্ষার্থীদের মধ্যে আক্রমণধর্মিতা প্রকাশ পেতে পারে। রোমান 2 শিক্ষার্থীদের কাছে অধিক প্রত্যাশা। শিক্ষার্থীদের কাছে অত্যধিক এবং অবাস্তব প্রত্যাশাও আক্রমণধর্মিতার বিদ্যালয় ভিত্তিক কারণ। অনেক সময় শিক্ষক শিক্ষার্থীর কাছে যে সামাজিক আচরণ প্রত্যাশা করে তা শিক্ষার্থীর গৃহ পরিবেশ পূরণ করতে পারে না। এক্ষেত্রেও শিক্ষার্থীর মধ্যে আক্রমণধর্মী আচরণ দেখা যেতে পারে। 3 বাবা মায়ের অবহেলা এবং শিক্ষকের পারিবারিক অশান্তি। শ্রেণীকক্ষে আক্রমণধর্মিতার কারণ বিশ্লেষণে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাবা মায়ের অবহেলা এবং নিষ্ঠুর আচরণই হল এর উৎস। শিক্ষকগণও অনেক সময় তাদের পারিবারিক জীবনের অশান্তি ও হতাশা শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের প্রতি নিষ্ঠুর আচরণের মাধ্যমে প্রকাশ করেন, যার ফলে শিক্ষার্থীরাও আক্রমণাত্মক হয়ে ওঠে। কোয়েশ্চেন নাম্বার 17 আক্রমণধর্মিতার প্রভাবগুলি লেখো। আক্রমণধর্মিতা প্রতিকারের উপায়গুলি আলোচনা করো। আক্রমণধর্মিতার প্রভাব। আক্রমণধর্মিতার প্রভাবগুলি হল: 1 শিক্ষায় নেতিবাচক প্রভাব। শিক্ষার্থীর আক্রমণধর্মী আচরণে শিক্ষাক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে, যার মধ্যে অন্যতম হল বিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করা, সহপাঠী এবং শিক্ষকের সঙ্গে সম্পর্কহানি বা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা, সকলের অপছন্দ হয়ে ওঠা, পঠন পাঠনের প্রতি অমনোযোগ, পরীক্ষায় ভালো ফল না করা ইত্যাদি। 2 মানসিক ব্যাধি। অনেক সময় উপযুক্ত চিকিৎসার অভাবে শিক্ষার্থী মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে, তাই বিদ্যালয়ে আক্রমণধর্মী আচরণের ফলে শিক্ষার্থী অন্যের কাছে অপ্রিয় হয়। এই অপ্রিয়তা শিক্ষার্থীকে আরও আক্রমণাত্মক করে তোলে। এইভাবে ক্রমশ তার মধ্যে আক্রমণের মাত্রা বৃদ্ধি পায়, যা মানসিক ব্যাধির রূপ নেয়। আক্রমণধর্মিতা প্রতিকারের উপায়। শিশুর আচরণে আক্রমণধর্মিতা লক্ষ্য করা গেলে দ্রুত তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। এর জন্য করণীয় বিষয়গুলি হল: পৃষ্ঠা 118 1 কারণ নির্ণয়। শিশুর মধ্যে আক্রমণধর্মিতা দেখা দিলে প্রথমে তার কারণ নির্ণয় করা প্রয়োজন। এর জন্য প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক বা পরামর্শদাতা শিক্ষার্থী এবং তার অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন। প্রয়োজন বোধে হতাশা পরিমাপক অভিক্ষা ব্যবহার করা যেতে পারে। কেস স্টাডির সাহায্যে ও আক্রমণধর্মিতার কারণ নির্ণয় করা যেতে পারে। 2 চাহিদার তৃপ্তি। কারণ নির্ণয়ের পরে যে সমস্ত চাহিদা
অতৃপ্তির জন্য হতাশা দেখা দিয়েছে, তার প্রতিটি পরিতৃপ্তির জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে। আন্তরিক স্নেহ ও সহানুভূতিমূলক আচরণের দ্বারা শিশু মন থেকে নিরাপত্তার অভাব বোধ দূর করা প্রয়োজন। 3. আত্মবিশ্বাস জাগ্রত করা। যে ক্ষেত্রে আত্মবিশ্বাস হারিয়ে ফেলার জন্য শিশু এ জাতীয় আচরণ করে, সেক্ষেত্রে তার আত্মবিশ্বাস যাতে ফিরে আসে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করা প্রয়োজন। আত্মবিশ্বাস জাগ্রত করার জন্য যেসব পদ্ধতি গ্রহণ করা যেতে পারে তা হল: রোমান 1, খেলা চিকিৎসা। খেলার মধ্য দিয়ে আক্রমণ ধর্মিতা আক্রান্ত শিক্ষার্থী খেলার বস্তু ছুঁড়ে বা ভেঙে ফেলে বা চাপ দিয়ে পুতুল ইত্যাদির আকার বিকৃত করে তার আক্রমণ ধর্মী আচরণ তৃপ্ত করার সুযোগ পায়। রোমান 2, পরামর্শ দান। অনেক সময় পরামর্শ দান পদ্ধতি প্রয়োগ করা হয়। বিদ্যালয়ে শ্রেণীর কাজ সমাপ্ত হবার পর শিক্ষক পরামর্শদাতা আক্রমণধর্মী শিশুকে ব্যক্তিগতভাবে তার অসুবিধাগুলিকে বক্তব্য আকারে প্রকাশের স্বাধীনতা দেন। এই বক্তব্য প্রকাশের মধ্য দিয়েই তার অবদমিত ইচ্ছাগুলির বহিঃপ্রকাশ ঘটে। এছাড়া অনেক সময় দলগতভাবে কাজ করার ফলেও শিক্ষার্থী আক্রমণধর্মী আচরণ থেকে মুক্ত হতে পারে। মন্তব্য: সবশেষে মনে রাখতে হবে, গঠনমূলক এবং সৃজনমূলক কাজের মধ্য দিয়ে আক্রমণধর্মিতার চিকিৎসার উপর গুরুত্ব আরোপ করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 18, স্কুল পালানোর কারণ এবং প্রতিকারের উপায়গুলি লেখো। স্কুল পালানোর কারণ: প্রাক অনুমতি ছাড়া নির্দিষ্ট সময়ের আগে বিদ্যালয় ত্যাগ করাকে স্কুল পালানো বলে। অধিকাংশ ক্ষেত্রে এটি সমস্যামূলক আচরণের পর্যায়ে না পড়লেও কোনো কোনো ক্ষেত্রে এটিকে সমস্যামূলক শিক্ষার্থীর লক্ষণ হিসেবে গণ্য করা হয়। বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক, বিদ্যালয়ের নিয়ম নীতি ইত্যাদির সঙ্গে সঙ্গতির অভাব ঘটলে এই ধরনের আচরণ শিক্ষার্থীদের মধ্যে দেখা যায়, যা বিদ্যালয়ের শৃঙ্খলায় সমস্যা সৃষ্টি করে। সাধারণত যেসব কারণে শিক্ষার্থীদের মধ্যে স্কুল পালানোর প্রবণতা দেখা যায় তা হল: 1. পাঠদান পদ্ধতিগত ত্রুটি। অবৈজ্ঞানিক ও ত্রুটিপূর্ণ শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীর মধ্যে পাঠ্য বিষয়ের প্রতি অনিচ্ছার উদ্রেক করতে পারে এবং শ্রেণীকক্ষে সে উপস্থিত থাকতে চায় না। 2. শিক্ষার্থীদের ব্যক্তিগত সামর্থ্য ভিত্তিক শিক্ষাদানের অভাব। মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের কাছে গতানুগতিক পুঁথিগত শিক্ষা বিরক্তির কারণ হয় ও তারা শ্রেণীকক্ষে থাকতে চায় না। অপরদিকে অল্প বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের কাছে শ্রেণীকক্ষের পঠন পাঠন দুরূহ বলে মনে হয় এবং সে ক্লাস থেকে পালিয়ে যেতে চায়। 3. অমূলতান্ত্রিক শৃঙ্খলা এবং শিক্ষকের নির্মম আচরণ। বিদ্যালয়ের কঠোর শৃঙ্খলা, কোনো কোনো শিক্ষকের নির্মম আচরণ ও শাস্তিদানের ব্যবস্থা শিশুর মনে ভীতির সঞ্চার করে, যা তাকে বিদ্যালয় থেকে পালিয়ে যেতে প্ররোচিত করে। প্রতিকারের উপায়: কারণ যাই হোক না কেন এ ধরনের আচরণের প্রতি প্রথম থেকেই দৃষ্টি দেওয়া প্রয়োজন। অন্যথায় শিক্ষার্থী কেবল পারদর্শিতার ক্ষেত্রেই পিছিয়ে পড়ে না, পরবর্তী সময়ে ব্যক্তি ও সমাজ জীবনেও বিভিন্ন ধরনের সমস্যার কারণ হয়। 1. মনোবিজ্ঞানসম্মত শিক্ষা পদ্ধতি। এই ধরনের আচরণের প্রতিকারের জন্য প্রয়োজন হল মনোবিজ্ঞানসম্মত শিক্ষা পদ্ধতির সাহায্যে পাঠ্য বিষয়কে শিক্ষার্থীর কাছে আকর্ষণীয় করে তোলা। 2. আনন্দদায়ক বিদ্যালয় পরিবেশ।
বিদ্যালয় যাতে শিক্ষার্থীর কাছে আনন্দ নিকেতন হয় সেই দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। 3. শিক্ষার্থীদের শ্রেণীকরণ। শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যথাসম্ভব সমবুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে বিভাগ গঠন করতে হবে। 4. আকর্ষণীয় শিক্ষা। শ্রেণী শিক্ষণ যাতে প্রাণবন্ত এবং আকর্ষণীয় হয় সে ব্যাপারে শিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করবেন, যেমন দক্ষতার সঙ্গে বক্তব্য উপস্থাপন, শিক্ষোপকরণের ব্যবহার ইত্যাদি। 5. শাস্তি রোধ। দৈহিক ও মানসিক শাস্তি এবং রূঢ় আচরণ অবশ্যই বর্জন করতে হবে। 6. ধৈর্যশীলতা। শিক্ষার্থীদের বক্তব্য ধৈর্য সহকারে বিবেচনা করা প্রয়োজন। কোয়েশ্চেন নাম্বার 19। মিথ্যা বলা প্রতিকারের উপায়গুলি আলোচনা করো। মিথ্যা বলা প্রতিকারের উপায়। মিথ্যার আশ্রয় গ্রহণ করলে সাময়িকভাবে শিশুর চাহিদা পূরণ হলেও অন্তর্দ্বন্দ্বের স্থায়ী সমাধান হয় না। উপরন্তু সাময়িক চাহিদা পূরণের জন্য তার মিথ্যা বলার মাত্রা ক্রমশ বৃদ্ধি পায়। এর ফলে মিথ্যা বলা তার ব্যক্তিত্বের একটা স্থায়ী বৈশিষ্ট্য হয়ে ওঠে। শিশুর বিশ্বাসযোগ্যতা হ্রাস পায়, অপসঙ্গতির মাত্রা বৃদ্ধি পায় এবং ক্রমশ সমাজবিরোধী আচরণে লিপ্ত হয়। এই কারণে প্রথম থেকেই মিথ্যা কথা বলার প্রতিকারের উপায় গ্রহণ করা আবশ্যক। এর জন্য প্রয়োজন হল 1. মৌলিক চাহিদা পূরণ। যতদূর সম্ভব শিশুর মৌলিক চাহিদা পূরণের দিকে নজর দিতে হবে। 2. গুরুজন ব্যক্তির মিথ্যা বলা থেকে বিরত থাকা। শিক্ষক ও বাবা মা যেন মিথ্যা কথা বলা থেকে বিরত থাকেন, বিশেষ করে শিশুর সম্মুখে। সেক্ষেত্রে স্থির প্রতিজ্ঞ হতে হবে। 3. মার্জনা করা। শিশু তার অপরাধ স্বীকার করলে মার্জনা করে দিতে হবে। 4. দলগত কাজ। শিক্ষার্থীর সামর্থ্য অনুযায়ী দলগত কাজের মধ্য দিয়ে শিশুর আত্মস্বীকৃতি চাহিদা পূরণ করতে হবে। 5. পরামর্শ দান। ব্যক্তিগতভাবে পরামর্শ দানের ব্যবস্থা করা প্রয়োজন। 6. মনোচিকিৎসকের সাহায্য গ্রহণ। পরিবেশ পরিবর্তন এবং মনোচিকিৎসকের সাহায্য গ্রহণ করা আবশ্যক। পৃষ্ঠা 119। কোয়েশ্চেন নাম্বার 20। চুরি করার কারণ কি? চুরি করার কারণ। বিভিন্ন কারণে কিশোরদের মধ্যে এই ধরনের সমস্যামূলক আচরণ দেখা দিতে পারে। 1. বাবা মায়ের আর্থিক সঙ্গতির অভাব। আর্থিক সঙ্গতির অভাবে বাবা মা যখন শিশুর চাহিদা পূরণে অসমর্থ তখন শিশুর মধ্যে চুরি করার প্রবণতা দেখা দিতে পারে। 2. নিরাপত্তা বোধের অভাব। নিরাপত্তা বোধের অভাবেও অনেক সময় শিশু চুরি করতে প্রবৃত্ত হয়। 3. সুযোগ সুবিধায় বাধা। যে সুযোগ সুবিধা শিশু এতদিন ভোগ করেছে তা কোনো কারণে বাধাপ্রাপ্ত হলে শিশু চুরির আশ্রয় নিতে দ্বিধাবোধ করে না। 4. অন্যদের পীড়ন করার ইচ্ছা। অপরকে পীড়ন করার আকাঙ্ক্ষা অনেক সময় শিশুর মধ্যে চুরির মাধ্যমে প্রকাশ পেতে পারে। 5. যৌন বস্তুর প্রতীক। অপহৃত বস্তুকে অনেক সময় শিশু যৌন বস্তুর প্রতীক রূপে ভাবে। কোয়েশ্চেন নাম্বার 21। চুরি করা প্রতিকারের উপায়গুলি লেখো। চুরি করা প্রতিকারের উপায়। শিশুর চৌর্য আচরণ যত শীঘ্র সম্ভব প্রতিকার করা প্রয়োজন। শিশুর এই জাতীয় আচরণ প্রতিকারের জন্য করণীয় হল: 1. চুরির কারণ অনুসন্ধান। কী কারণে শিশুরা এই ধরনের আচরণে লিপ্ত হয়েছে তা জানা প্রয়োজন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। 2. বাবা মায়ের সহানুভূতি। শিক্ষক ও বাবা মা শিশুর প্রতি সহানুভূতিশীল হবেন এবং নীতিবোধ গড়ে তুলতে সচেষ্ট হবেন। 3. সঠিক যৌন শিক্ষা।
বিদ্যালয়ে যৌন শিক্ষার ব্যবস্থা, অবসর বিনোদনের সুযোগ প্রভৃতি এই জাতীয় সমস্যামূলক আচরণ দূর করতে সহায়ক হবে। 4. পরামর্শ দান। ব্যক্তিগতভাবে পরামর্শ দানের ব্যবস্থা করা প্রয়োজন। 5. মনোচিকিৎসকের সাহায্য। সমস্যার গুরুত্ব অনুযায়ী মনোচিকিৎসকের সাহায্য গ্রহণ করা উচিত। প্রসঙ্গত উল্লেখ করা যায়, কোনো রকম প্রয়োজন ছাড়াও কোনো ব্যক্তি চুরি করে, যেমন উচ্চবিত্ত ঘরের কোনো শিক্ষার্থী একাধিক ঘড়ি থাকা সত্ত্বেও বন্ধুর বাড়ি গিয়ে ঘড়ি চুরি করে। এই ধরনের চুরির অভ্যাসকে ক্লিপ্টোম্যানিয়া বলে। এর প্রতিকারের জন্য মনোচিকিৎসকের সাহায্য অপরিহার্য। কোয়েশ্চেন নাম্বার 22। প্রতারণার কারণ কি? প্রতারণার কারণ: আইন অনুমোদিত নয় এমন আচরণ করাকে প্রতারণা বলে, যেমন পরীক্ষায় অসৎ উপায় গ্রহণ করা বা অন্যের দ্বারা গৃহকাজ করিয়ে নেওয়া ইত্যাদি। প্রতারণার প্রধান কারণ হল: 1. বাবা মা এবং শিক্ষকের অত্যধিক প্রত্যাশা। শিক্ষার্থীর মেধা, সামর্থ্য, আগ্রহ ইত্যাদি বিবেচনা না করে বাবা মা বা শিক্ষক যখন অধিক প্রত্যাশা করে, তখন অনেক সময় শিক্ষার্থী প্রতারণার আশ্রয় নেয়। 2. মূল্যবোধ ও নৈতিকতার অভাব। যেসব শিক্ষার্থীর মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ সঠিকভাবে গড়ে ওঠেনি, চাহিদা পূরণের জন্য তারা প্রতারণার আশ্রয় নেয়। 3. আত্মবিশ্বাস ও নিরাপত্তার অভাব। আত্মবিশ্বাস এবং নিরাপত্তা বোধের অভাবে শিক্ষার্থীরা অনেক সময় প্রতারণার আশ্রয় গ্রহণ করে। কোশ্চেন নাম্বার 23। বদ মেজাজ বলতে কি বোঝো? বদমেজাজের কারণগুলি লেখো। বদমেজাজ: অল্পেতেই রেগে যাওয়াকে বদমেজাজ বলে, যা সমস্যামূলক আচরণের অন্যতম উদাহরণ। বদমেজাজ হল ক্রোধের আক্রমণাত্মক বহিঃপ্রকাশ। সামাজিক পরিবেশে শিশু যখন তার চাহিদা পূরণে সক্ষম হয় না, তখনই সে বদমেজাজি হয়ে ওঠে। 2 থেকে 3 বছরের শিশুদের বদমেজাজ স্বাভাবিক, কিন্তু তা অতিমাত্রায় এবং 5 থেকে 6 বছরের পরেও দেখা দিলে তা সমস্যামূলক আচরণের পর্যায়ে পড়ে। বদমেজাজি শিশুরা সামান্য কারণেই ক্রুদ্ধ হয় এবং খুব খামখেয়ালি স্বভাবের হয়। যখনই যে জিনিসটা সে চাইবে তা সঙ্গে সঙ্গে না পেলে হাতের কাছে যা পাবে তাই দিয়ে মারবে, ছুঁড়বে, ভাঙবে, চিৎকার করবে, উচ্চস্বরে কাঁদবে। অধিকাংশ ক্ষেত্রে এই শিশুদের মেজাজে অতিষ্ঠ হয়ে বাবা মা তাদের আবদার মেনে নেন, যার ফলে প্রয়োজন হলে ঈপ্সিত বস্তু পাওয়ার জন্য তারা এই ধরনের আচরণের আশ্রয় নেয় এবং ক্রমশ এর মাত্রা বৃদ্ধি পায়। এই ধরনের শিশুরা শ্রেণীকক্ষে অন্যান্য সহপাঠী, এমনকি শিক্ষকদের প্রতি বদমেজাজ দেখায়। বদমেজাজের কারণ: বদমেজাজ প্রদর্শনের অন্যতম কারণ হল অবহেলা, আত্মপ্রকাশের সুযোগের অভাব, স্বাধীনভাবে কাজ করার সুযোগের অভাব এবং দাবি আদায়ের প্রচেষ্টা। কোয়েশ্চেন নাম্বার 24। বদমেজাজের প্রতিকারের উপায়গুলি কি? বদমেজাজের প্রতিকারের উপায়: শৈশবেই এই ধরনের আচরণের প্রতিকারের প্রতি গুরুত্ব দেওয়া বিশেষ প্রয়োজন, অন্যথায় পরবর্তী সময়ে ব্যক্তির অভিযোজনে সমস্যা দেখা দিতে পারে। বদমেজাজ দূর করার জন্য উপায়গুলি হল: 1. আত্মপ্রকাশের সুযোগ দান। শিক্ষার্থীকে আত্মপ্রকাশের সুযোগ দান এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ রচনা করা। 2. পরামর্শ দান। বিদ্যালয় বা শ্রেণীকক্ষে শিক্ষার্থী যখন বদমেজাজ প্রদর্শন করে,
তখন তাকে অন্যান্য শিক্ষার্থীদের থেকে পৃথক করে পরামর্শ দানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বদমেজাজের ক্ষতিকর দিকটা তাকে বোঝাতে হবে। 3. সামর্থ্য অনুযায়ী কাজ করার সুযোগ দান। শিক্ষার্থীকে তার সামর্থ্য অনুযায়ী কাজ দিয়ে তার সাফল্যকে নিশ্চিত করা যাতে সে শিক্ষক এবং অন্যদের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়। 4. সহানুভূতি। শিক্ষক ও বাবা মা শিক্ষার্থীর সঙ্গে খুব সহানুভূতিশীল হবেন। পৃষ্ঠা 120। 5. সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর সুযোগ দান। খেলাধুলা, নাটকাভিনয়, সমাজসেবামূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের মধ্য দিয়ে সকলের সঙ্গে একত্রে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয়ের ব্যবস্থা করতে হবে। 6. মনোচিকিৎসার ব্যবস্থা। ঈর্ষাপরায়ণতার কারণে শিক্ষার্থী যদি এই জাতীয় আচরণ করে তাহলে মনোচিকিৎসকের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন। কোয়েশ্চেন নাম্বার 25। অপসঙ্গতি বলতে কি বোঝো? অপসঙ্গতির বৈশিষ্ট্যগুলি লেখো। অপসঙ্গতি হলো এমন এক মানসিক ও সামাজিক অবস্থান যেখানে ব্যক্তি নিজের আবেগ, আচরণ, মনোভাব বা চিন্তাকে পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে ব্যর্থ হয়। এর ফলে ব্যক্তি হতাশ, উদ্বিগ্ন, একাকী, বিরূপ বা আগ্রাসী আচরণ প্রদর্শন করতে পারে। সামাজিক জীবন, পারিবারিক সম্পর্ক, শিক্ষা জীবন এবং কর্মজীবনে ব্যাঘাত ঘটে। ক্লার্কের মতে maladjustment is a failure to meet environmental demands, অর্থাৎ পরিবেশের দাবির সঙ্গে মানিয়ে চলতে ব্যর্থ হওয়াই হলো অপসঙ্গতি। ক্রো এর মতে maladjustment is the failure of an individual to adapt himself to the external and internal demands, অর্থাৎ বাহ্যিক এবং অন্তর্দ্বন্দ্বময় চাহিদার সঙ্গে সামঞ্জস্য না ঘটানোই হলো অপসঙ্গতি। অপসঙ্গতির বৈশিষ্ট্য। 1. আত্মসমালোচনার অভাব। ব্যক্তি নিজের আচরণের ভুল বুঝতে বা স্বীকার করতে পারে না। 2. আবেগ নিয়ন্ত্রণে ব্যর্থতা। হঠাৎ রাগ, দুঃখ, উত্তেজনা প্রকাশ পায়। 3. সামাজিক বিচ্ছিন্নতা। ব্যক্তি পরিবার, বন্ধু বা সমাজ থেকে দূরে সরে যায়। 4. পরিবর্তনের প্রতিকূলতা। নতুন পরিস্থিতি বা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে অনীহা। 5. নিরানন্দ ও হতাশাবোধ। ব্যক্তি সবসময় দুঃখী, নিরুৎসাহিত ও আত্মবিশ্বাসহীন হয়ে পড়ে। 6. অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা। নিজেকে সবসময় কেন্দ্র করে চিন্তা করে। 7. দ্রুত রাগান্বিত হওয়া ও আক্রমণাত্মকতা। ছোটোখাটো কারণে রেগে যাওয়া ও খারাপ আচরণ করা। 8. শিক্ষা বা কর্মজীবনে ব্যর্থতা, ফলাফল খারাপ হওয়া বা কাজের প্রতি অনীহা। কোয়েশ্চেন নাম্বার 26। অপসঙ্গতির প্রধান শর্তাবলী আলোচনা করো। অপসঙ্গতির প্রধান শর্তাবলী। অপসঙ্গতির বিকাশে প্রভাব ফেলে এমন প্রধান শর্তাবলী বা উপাদানগুলি আলোচনা করা হলো। 1. অপর্যাপ্ত মানসিক সমতা। ব্যক্তি যদি মানসিক ভারসাম্য বজায় রাখতে না পারে তাহলে সে হঠাৎ করে রেগে যায়, হতাশ হয় বা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এতে তার আচরণে অপসঙ্গতি দেখা যায়। মনোবিদ ডক্টর কার্ল রজার্স বলেছেন, যখন বাস্তব আত্ম এবং আদর্শ আত্ম এর মধ্যে অসামঞ্জস্য দেখা দেয় তখন মানসিক গরমিল বা মানিয়ে চলার সমস্যার সৃষ্টি হয়। 2. ভুল শৈশব অভিজ্ঞতা।
শৈশবেই যদি শিশু বঞ্চনা, অবহেলা, নির্যাতন বা অসম ভালোবাসার শিকার হয়, তাহলে বড় হয়ে তার ব্যক্তিত্বে অপসঙ্গতির লক্ষণ দেখা দিতে পারে। মনোসমীক্ষক সিগমন্ড ফ্রয়েড বলেন, শৈশবকালের অপূর্ণ বা অমীমাংসিত দ্বন্দ্বসমূহ প্রায়ই পরিণত বা বয়স্ক অবস্থায় অপসঙ্গতিপূর্ণ আচরণের মাধ্যমে প্রকাশ পায়। 3. অপর্যাপ্ত সামাজিকীকরণ। পরিবার, স্কুল বা সমাজ যদি যথাযথভাবে শিশুকে সামাজিক আচরণ শেখাতে ব্যর্থ হয়, তাহলে সেই শিশু ভবিষ্যতে সমাজের নিয়মকানুন মানিয়ে নিতে পারে না। 4. পারিবারিক অস্থিরতা ও সহিংসতা। মা বাবার ঝগড়া, বিচ্ছেদ, নেশাগ্রস্ততা বা শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ মানসিকভাবে শিশুদের বিচ্যুত করে দেয়। ডক্টর এরিক এরিকসন মন্তব্য করেন, পরিচয় গঠনের সময় একটি স্থিতিশীল পারিবারিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অনুপস্থিতিতে প্রায় পরিচয় সংকট ও মানসিক অসঙ্গতি দেখা দেয়। 5. অতিরিক্ত প্রত্যাশা বা চাপ। বাবা মা, শিক্ষক বা সমাজ যদি শিশুর উপর অতিরিক্ত পড়াশোনার চাপ, প্রতিযোগিতা বা সাফল্যের প্রত্যাশা চাপিয়ে দেয়, তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং অপসঙ্গত আচরণে জড়িয়ে পড়ে। ডক্টর জাঁ পিয়াজে বলেন, শিখন বা শেখা অবশ্যই বুদ্ধিবৃত্তিক প্রস্তুতির পর হওয়া উচিত। জোরপূর্বক শেখাতে গেলে উদ্বেগ ও মানসিক অসঙ্গতি সৃষ্টি হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 27। শ্রেণীকক্ষে আচরণগত সমস্যা প্রতিকারের কয়েকটি কৌশল আলোচনা করো। শ্রেণীকক্ষে আচরণগত সমস্যা প্রতিকারের কৌশল। শ্রেণীকক্ষে আচরণগত সমস্যা প্রতিকারের কতগুলি সাধারণ কৌশলের কথা ব্যক্ত করা হলো, যা সাধারণ শিক্ষকগণ বিশেষ প্রশিক্ষণ বা অভিজ্ঞতা সম্পন্ন না হলেও শ্রেণীকক্ষে প্রয়োগ করতে পারেন। 1. সংকেত। শিক্ষক ঠোঁটের কাছে আঙুল ধরে বা চোখের ইশারায় অশান্ত শিক্ষার্থীকে তার নিজের জায়গায় চুপ করে বসে থাকতে নির্দেশ দিতে পারেন। 2. শিক্ষার্থীর কাছে উপস্থিত হওয়া। শিক্ষক শ্রেণীকক্ষে বিশৃঙ্খলতা শিক্ষার্থীদের কাছে যদি শিক্ষক অগ্রসর হন, তাহলে অনেকখানি সুফল পাওয়া যেতে পারে। 3. বিশৃঙ্খলাকে উপেক্ষা করা। শিক্ষক যদি মনে করেন বিশৃঙ্খলাকে সাময়িকভাবে উপেক্ষা করলে বিশৃঙ্খলা স্বাভাবিকভাবেই থেমে যাবে, সেক্ষেত্রে তিনি তাই করবেন।